ডাটা সেট আমাদেরকে বের করতে হবে। সো ডাটা সেট বের করার জন্য আমরা ফার্স্টে যেটা করব, আজকে যেহেতু আমি কোলাবে কোড করতেছি, সেহেতু মানে আমার কোডগুলো সব কোলাবে হবে, সেহেতু সবাই একটু গুগলে লগ ইন করে ফেলি, যার যার অ্যাকাউন্টে লগ ইন করে ফেলি। সো আমরা যার যার অ্যাকাউন্টে লগ ইন করে ফেলি, সবাইকে টাইম দিচ্ছি আমরা। সবাই করছি, সবাই জিমেইলে লগ ইন করি, না হলে কাজ করতে অসুবিধা হবে। লগ ইন করা হলে আমরা সব ক্যাগেলে চলে যাবো। ক্যাগেল ক্যাগেলে ঢুকে আপনারা সবাই হচ্ছে একটা, যাদের অ্যাকাউন্ট নাই, রেজিস্টার নাই, তারা রেজিস্টার উইথ গুগল দিয়ে রেজিস্টার করে ফেলে। আমার যেহেতু আছে, সো আমার এটা দেওয়া লাগবে না, আমি জাস্ট সাইন ইন করবো, সাইন ইন উইথ গুগল। মানে জাস্ট রেজিস্টার থাকলে রেজিস্টার উইথ গুগল, সাইন ইন করা লাগলে সাইন ইন উইথ গুগল। সাইন ইন করার পরে আপনাদের এরকম একটা ড্যাশবোর্ড আসবে। সো ক্যাগেল কি আমরা জানি? অনেকেই জানি, অনেকে জানি না। ক্যাগেল হচ্ছে ইটস আ প্লেস ওয়্যার ইউ ক্যান ফাইন্ড ফ্রি ডেটা সেটস। এখানে দেখেন ডেটা সেট নামে একটা অপশন আছে হাতের লেফট সাইডে, আপনাদের হাতের লেফট সাইডে দুটো অপশন আছে ডেটা সেটস নামে। সো ওইখানে যদি আপনারা ক্লিক করেন, দেন আপনারা লেটেস্ট অনেক ডেটা সেট এখানে দেখতে পাবেন। যেরকম হচ্ছে ইলেকশনের ডাটা সেট আছে, ইন্ডিয়ান ইলেকশন। তারপরে হচ্ছে মার্কেট সেলসের ডাটা সেট, প্ল্যান কেয়ার হেলথ ডাটা সেট। যারা হচ্ছে প্রিমিয়ার লিগ ফলো করেন তাদের জন্য ডাটা সেট আছে। ইন্ডিয়ান ইলেকশন কমিশনের কাছ থেকে কালেক্ট করছে। প্রিমিয়ার লিগের ডাটা সেট যেটা,
প্রিমিয়ার লিগের ডাটা সেট হচ্ছে প্রিমিয়ার লিগের যে ওয়েবসাইট এখান থেকে কানেক্ট করছে। সো সবাই ক্যাগেলে ঢুকতে পারছি? সবাই জিমেইল দিয়ে ক্যাগেলে ঢোকার পর আমরা আজকে যে ডাটা সেট নিয়ে কাজ করব, ডাটা সেটের নাম হচ্ছে পার্কিনসন্স। সো আপনারা পার্কিনসন্স লিখে সার্চ দেন, পার্কিনসন্স লিখে সার্চ দেন। Parkinson prediction. ডাটা সেটটার এক্সাক্ট নাম এখানে আছে। এই যে এইটা লিখে সার্চ দেন, এইটা পার্কিনসন্স ডিজিজ ডিটেকশন ডাটা সেট সার্চ দিলে আসবে হচ্ছে, দাঁড়ান এটা কিনা শিওর না, আমি একটু চেক করে দেখি এটা কি আছে। না এটা না, এটা আচ্ছা, আপনারা পার্কিনসন্স ডিজিজ লিখে সার্চ দিলে চলে আসবে পার্কিনসন্স ডিজিজ। পার্কিনসন্স ডিজিজ লিখে সার্চ দিলে এরকম অনেক কিছু জিনিস আসবে। সো আমরা এত কিছু দেখতে চাই না, এখানে পার্কিনসন্স ডিজিজ লিখে সার্চ দিলে অনেক কিছুই আসবে, কিন্তু আমরা এত কিছু দেখতে চাই না। আমরা জাস্ট ইউজ করব হচ্ছে ডাটা সেট পোর্শনটা। এখানে অ্যাকচুয়ালি নোটবুক আসছে, টপিক, কমেন্ট, অনেক কিছু আসছে। সো আমরা পার্কিনসন্স ডিজিজ লিখে সার্চ দেওয়ার পরে ডাটা সেটটা সিলেক্ট করব, এই যে ডাটা সেটস। ডাটা সেটস সিলেক্ট করব সার্চ দেওয়ার পরে। করলে দেখবেন যে শ্রেয়া দুত্তা নামের একজনের একটা ডাটা সেট বানানো আছে, পার্কিনসন্স ডিজিজ বাই শ্রেয়া দত্ত। সো শ্রেয়া দত্তের যে ডাটা সেট, আমরা সেটার ভেতরে ঢুকবো, ঢুকে এটা ডাউনলোড করব। ডাউনলোড অ্যাজ জিপ। ডাউনলোড অ্যাজ জিপ ডাউনলোড করে এটাকে এক্সট্রাক্ট করে ফেলে। পার্কিনসন্স ডিজিজ লিখে সার্চ দিবেন, দেওয়ার পরে ডাটা সেট সিলেক্ট করেন, ডাটা সেটস করার পরে দেখবেন যে এখানে অনেকগুলো আসবে, এখান থেকে শ্রেয়া দত্তার ডাটা সেটটা কোনটা একটু খুঁজে বের করেন। লোগোটা হচ্ছে একটা ব্রেনের ছবি আছে নীল রঙের। এটা সবারই আসার কথা, মানে আমার সার্চ ইঞ্জিন আপনার সার্চ ইঞ্জিন আলাদা হওয়ার কথা। আপনারা পাইছেন? এই যে এরা তো পাইছে, সো আসার কথা। এই যে নিচে এখানেই আছে, এই যে ডাটা সেটস সবগুলো তো স্যার এইবার সফটওয়্যার আসলে সিরিয়াল আছে। ও আচ্ছা, নিচেও আসে। আচ্ছা তাহলে ডাটা সেট সিলেক্ট করেন, এখানেই আসুক না কেন, সিরিয়াল আছে। এখানে আরো ডাটা সেট আছে, আমরা এটা ইউজ করতেছি, এটা ইজিয়ার টু ডু। দেওয়া আসছে? Okay, so
আমরা এবার যেটা করব, এবার একটা ডাটা সেট আমরা বের করে ফেলেছি এবং আনজিপ করে ফেলছেন। জি স্যার। ওকে, ডান। দেন হচ্ছে উইল গো টু কোলাব। আচ্ছা সব এটা হচ্ছে আরেকটা চলে গেছে, আমরা জাস্ট কোলাব লিখে সার্চ দিলে চলে আসবে। কোলাব লিখে সার্চ দেন, ওয়েলকাম টু গুগল কোলাব। এইখানে হচ্ছে আপনারা নিউ নোটবুক তৈরি করবেন। সবাই কোলাব ওপেন করে নিউ নোটবুক তৈরি করবেন। এখানে নিউ নোটবুক নামে একটা অপশন আছে। নিউ নোটবুকটা সবাই তৈরি করে ফেলেন। এসিডি মোড এসিডি মোড এই কারো এসিডি মোড দেখেন তো আছে কিনা ডেস্কে। বলা হচ্ছে গুগলের অ্যাক্সেস চাবে। ওকে দেখুন স্যার এখানে স্যার এই যে গুগলের অ্যাক্সেস হইছে তাহলে আপনি ইনকমপ্লিট হতে হবে না। ক্রোমে গুগল দিয়ে লগইন করে তারপর আচ্ছা সো আমরা হচ্ছে কোলাবটা ওপেন করার পরে আমরা হচ্ছে এখানে নামটা চেঞ্জ করে দিলাম যে ডাটা সায়েন্স এন্ড বিগ ডাটা অ্যানালিটিক্স লেকচার 1 সরি লেকচার 6 আজকে লেকচার 6। এখন আমাদের কিছু জিনিস ইম্পোর্ট করা লাগবে। ফার্স্ট অফ অল উই নিড টু ইম্পোর্ট হচ্ছে ইম্পোর্ট, আমি একটু জুম করি। হ্যাঁ, ইম্পোর্ট pandas as pd, তারপর হচ্ছে ইম্পোর্ট numpy as np, import cborn as sns। এই যে দেখেন এইখানে কিন্তু আপনাদের অটো সাজেশন আসে এবং এখানে গুগল জেমিনাই হচ্ছে কানেক্ট করা আছে। নতুন গুগল কোলাবের নিউ ভার্সনে জেমিনাই কানেক্ট করা আছে, ঠিক আছে। সো ইফ ইউ ওয়ান্ট টু রাইট ইউর কোড বাই এআই দেন ইউ ক্যান ডু ইট। আপনি এআই দিয়ে চাইলেও কোডগুলো লিখতে পারেন, বাট ইটস নট নেসেসারি ফর নাও। আমরা জাস্ট এই কোডটা জিনিস ইনপুট করব। স্যার এটা কোথা থেকে পাইছেন? আমাদের আসে না। ওটা আপনাদের আসার কথা, জেমিনাই অটো আসে। আচ্ছা, অটো সাজেশন যাদের অফ করা আছে তারা কিভাবে অন করবে?
এই যে দেখেন আপনারা হচ্ছে টুলসে যাবেন, সবাই হচ্ছে কোলাবের সেটআপটা একটু ঠিক করেন। সবাই টুলসে যাবেন, সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে এডিটরে গিয়ে এই কয়টা জিনিসে একটু টিক দেন। সেটিংসে গিয়ে এডিটরে যাবেন, টুলস, সেটিংস, এডিটরে গিয়ে এই কয়টা জিনিসে একটু টিক দেন। এই যে প্রথম তিনটা, লাস্টের আগেরটা দুইটা, এই কয়টা জিনিস যদি আপনি টিক দেন তাহলে হচ্ছে আপনার আমার এটা দেখতে যেরকম ওইরকম হবে। টুলস, তারপরে এডিটরে যাবেন, এডিটর টুলস, সেটিংস, এডিটর, টুলসে সেটিংসে গিয়ে এডিটর। সবাই এগুলা ক্লিক করতে পারছেন? ওকে, প্রথম তিনটা আর লাস্টের আগেরটা দুইটা, এই দুইটা ক্লিক করলে enough for now. Then we can go into the code. টুলস আসবে, এই যে এখানে ক্লিক করুন, এই যে এইখানে একটা বাটন আছে, ঠিক আছে, এই কর্নারে, এই কর্নারে বাটনটাই টুলসটাকে হাইড করে, এই যে এইটা। এনিওয়েজ, এরপরে আমরা হচ্ছে ডাটা সেটটাকে আপলোড দিব। কাজ করার জন্য আমাদের ডাটা সেটটাকে আমরা আপলোড দিব। হাউ ইউ ক্যান ডু দ্যাট? আমরা হচ্ছে এইখানে একটা ফোল্ডার, একটা অপশন আছে, এই যে ফোল্ডার, এই ফোল্ডারে ক্লিক করব। ফোল্ডারে ক্লিক করে আমরা এখানে হচ্ছে আপলোড বাটন আছে, অন্য কোনো জায়গায় চাপ দিয়েন না, হারিয়ে যাবেন। এইখানে একটা আপলোড বাটন আছে, এই বাটনে ক্লিক করে আপলোড দিতে পারবেন। এই যে এখানে গিয়ে এইটাই যদি আপনারা ক্লিক করেন, দেখবেন এখানে থেকে সিলেক্ট করে দিবেন। আচ্ছা, সো আমরা কি আপলোড দিব? এই যে dataset.csv, স্যার এটা তো আপডেটেড, ওর নিচে আরেকটা আপডেটেড লাগবে না, আপনি dataset.csv টা দিলেই হবে। dataset.csv টা আপলোড দিব। csv টা কই থেকে পাইলাম? ওই যে আনজিপ করেন, যেটা জিপ ফাইল ডাউনলোড করলাম ওটাকে আনজিপ করলে পাওয়া যাবে ভেতরে। অটোমেটিক আপলোড দিতে হবে, যে আপলোড, যেখানে ক্লিক করে আপলোড। স্যার ওইটা না, ও বলতেছে যে যেটা লিখছেন ও না অটোমেটিক না, আপলোড হয়ে গেলে এখানে এরকম একটা জিনিস দেখাবে, আপনার এই dataset.csv টা এখানে দেখাবে। একটা করলে হবে, এক্সট্রাক্ট করার পর তো সিএসভি ফাইলটা দেখাচ্ছে, আপলোড করার পর দেখাচ্ছে না। মানে এক্সট্রাক্ট স্যার একটা ডাটা সেট আর একটা হচ্ছে আপডেটেড ডাটা সেট। এখানে আপনারা কই থেকে কোন ফোল্ডারে ক্লিক করলে এটা আসে? এই যে এখানে এখানে ক্লিক করলে তো যে আসে। আচ্ছা, এটা রিলোড দেন, রিলোড দিলে হবে। আগে একটা রিফ্রেশ করেছি, রিলোড দিলে হওয়ার কথা। এইবার আপলোড, ওকে, যাদের আপলোড হচ্ছে না তারা একটু রিলোড দেন। সার্চ করার পর কি এন্টার দিলে
সো আমরা এবার ডাটা সেটটা নিয়ে কাজ করা শুরু করব। সবাই একটু খেয়াল করি, আমরা ডাটা সেটটা নিয়ে কাজ করা শুরু করব। আচ্ছা, সো আমরা একটা নতুন কোড স্নিপেট খুললাম। কিভাবে খুলবো? এই যে এখানে কোড প্লাস দিলে কোড আর একটা তৈরি হয়ে যায়, যে এইগুলো একটা, বা এখানে ক্লিক করলেও তৈরি হয়ে যায়। আমরা লিখবো হচ্ছে df is equal to, এই যে অলরেডি লিখে দিছে, অলরেডি সাজেশন দিছে, আমরা এটা ইউজ করতে পারি। জাস্ট আমাদের ডাটা সেটের নাম তো ডায়াবেটিস না, আমাদের ডাটা সেটের নাম হচ্ছে dataset.csv। স্যার আপডেটেড ডেটা সেট ওইটা নেবেন না? ওটা নেওয়া লাগবে না, এটা নিয়ে বলতে হবে একই। ওটা ডাটা একটু বেশি আছে। এরপর আমরা যে কোডটা লিখলাম এটা হচ্ছে df is equal to pd read csv dataset.csv। আমরা ডাটাসেটটাকে লোড করলাম, ঠিক আছে? এটা করে আমরা রান দিব কিভাবে? শিফট এন্টার অথবা কন্ট্রোল এন্টার অথবা এই রান বাটনে ক্লিক করলে হবে। সো এই যে শিফট এন্টার দিলে রান করবে। আচ্ছা, আমি প্রথমটা রান করি নাই আর কি, ঠিক আছে? প্রথমটা রান করে আসেন, রান করব। এই যে এত জুম করলে আমি তো দেখতে পাচ্ছি না। এডিটরে জুম অপশন আছে নাকি? স্যার যে ফন্ট সাইজ একটু বাড়াই দেন। ফন্ট সাইজ বাড়ানো যেতে পারে। আচ্ছা স্যার F11 এ চাপ দিলে এটা আরেকটু বড় হবে স্ক্রিনটা। ওটা তো বড় হবে। স্যার সেটিং থেকে ফন্টটা একটু বাড়াই দেন। সেটিংস ওকে। এরপর ডাটা সেটটা লোড হয়ে গেছে। ডাটা সেটটা দেখতে আসলে কেমন, এটা যদি আমরা দেখতে চাই, স্যাম্পল দেখতে চাই, সবাই একটু কথা কম বলি। ডাটা সেটটা দেখতে কেমন এটা স্যাম্পল দেখতে চাইলে আমরা লিখবো হচ্ছে df.head। এই যে df নামের যে ভ্যারিয়েবল, df মানে হচ্ছে ডাটা ফ্রেম, df নামের যে ভ্যারিয়েবল, এটার ভিতর ডাটা সেটটা লোড হয়ে গেছে। এখন আমরা এটা নিয়ে কাজ করব। সো df.head দেন, df.head দিলে ডাটা সেটটা দেখতে কেমন সেটা আপনাদের শো করবে। সো দেখেন ডাটা সেটে হচ্ছে আমাদের পার্কিনসন ডাটা সেটে আসলে কি আছে, এই ডাটা সেটটা আসলে কেন নামিয়েছি। আচ্ছা, পার্কিনসন ডিজিজ কেউ বলতে পারবেন এটা কি? স্যার এটা হলো যে ব্রেইনের ডিজিজ, মানে খিচুড়ি। হ্যাঁ খিচুড়ি। আচ্ছা, পার্কিনসন ডিজিজ হচ্ছে ব্রেইনের, ট্রু, এটা হচ্ছে ব্রেইন এফেক্টেড। পার্কিনসন ডিজিজ আপনারা অনেকেই দেখেছেন, এটা অনেকের হাত পা কাঁপে যায়, দেখছেন? এইভাবে যখন লিখতে যায় বা আপনার মাঝে মধ্যে হাত পা কাঁপার একটা রোগ আছে। সো বাংলাদেশে এটাকে সেইভাবে দেখা হয় না, কিন্তু দিস ইজ আ সিভিয়ার ব্রেন ডিজিজ, ঠিক আছে? যাদের হাত পা কাঁপার রোগ আছে তারা অ্যাকচুয়ালি অনেকখানি সম্ভাবনা আছে পার্কিনসনসে আক্রান্ত হয়ে আছে। এটা সাধারণত 40 বছরের পরে যাদের বয়স তাদের ক্ষেত্রে বেশি দেখা যায়, 40-এর কমেরও আছে অনেকে, ঠিক আছে? সো পার্কিনসন ডিজিজ বেসিক্যালি হয় হচ্ছে আপনার ব্রেনে যে নিউরনগুলো আছে, নিউরনগুলো শুকায় যেতে থাকে আস্তে আস্তে। নিউরনের ভেতরে এক ধরনের জেলি আছে, এই জেলিগুলো আস্তে আস্তে শুকাতে থাকে। এই শুকায় যাওয়ার কারণে হচ্ছে আপনার আস্তে আস্তে ব্রেনের মোটর ফাংশনগুলো কাজ করে না ভালো মতো। মোটর ফাংশনের কাজ হচ্ছে আপনার হাত পা নাড়াচাড়া করা। সেই ফাংশনগুলো আসলে ঠিকভাবে সিগন্যাল পায় না, এই জন্য হাত কাঁপাকাঁপির একটা তৈরি হয় আর কি, পার্কিনসন ডিজিজ। এন্ড ইটস এ ক্রনিক ডিজিজ। ক্রনিক একটা কথা আপনারা মেডিকেলে শুনে থাকবেন, ক্রনিক।
ক্রনিক মানে হচ্ছে যে ডিজিজটা ডে বাই ডে খারাপ হইতে থাকে এবং এটার কোনো ওষুধ নেই। পার্কিনসন ডিজিজের এখনো কোনো ওষুধ নেই, এটা হচ্ছে আপনাদের সাপ্লিমেন্ট দিয়ে ঠান্ডা করে রাখা হয়, বাট আলটিমেটলি এটার গোল হচ্ছে একটাই যে আস্তে আস্তে আপনার ব্রেন শুকায় আরো শুকায় যাবে। সেটার কোনো এখনো আবিষ্কার হয়নি। সো এটা আপনি অনেক বৃদ্ধ মানুষের ক্ষেত্রে দেখে থাকবেন বাংলাদেশে, দেখবেন যে আপনার নানি দাদি টাইপের লোকদের এটা থাকে অনেক সময়। এইখানে বেসিক্যালি যেটা করা হয়েছে, এখানে কিছু ডাটা নেওয়া হয়েছে পার্কিনসন ডিজিজে আক্রান্ত এবং স্বাভাবিক মানুষের কাছ থেকে। কি ডাটা নেওয়া হয়েছে? ভোকাল কর্ডের ডাটা নেওয়া হয়েছে। ভোকাল কর্ডের ডাটা মানে ওরা কথা বলছে, এই কথার যে সিগন্যাল জেনারেট হয়, ওই যে ফ্রিকোয়েন্সি জেনারেট হয়, যে আপনারা গান শুনলে এক ধরনের বিট জেনারেট হয় না, ফ্রিকোয়েন্সি, ওই ডাটাটা নেওয়া হয়েছে। নিয়ে ডিটেক্ট করা হয়েছে যে ওই ডাটা দেখে বোঝা যায় কিনা একটা মানুষের পার্কিনসন ডিজিজ আছে কিনা। মানে যাদের আসলে পার্কিনসন ডিজিজ থাকে তারা আসলে কথা যখন বলে তখন একটু বেঁধে বেঁধে কথা বলে, বা ওদের কথাটা একটু কাপা কাপা হয় আর কি। তো এই জন্য এইখানে আপনারা ডাটা সেটটা দেখতে পাবেন সবগুলা নাম্বারের শেষে এইচ যে দেওয়া, এইচ যে মানে হচ্ছে হার্টস, ফ্রিকোয়েন্সি। সো দিস আর অল ফ্রিকোয়েন্সি ডাটা, যেগুলা পেশেন্টের থেকেও নেওয়া হয়েছে, আবার স্বাভাবিক মানুষ যারা তাদের থেকেও কালেক্ট করা হয়েছে। সো একটা মানুষের আছে কি না এই ডাটাগুলো থেকে কিভাবে বোঝা যাবে? ডাটার শেষে দেখেন একটা জায়গায় আছে হচ্ছে স্ট্যাটাস। স্ট্যাটাসে দেওয়া আছে 1 মানে পার্কিনসনে এই মানুষটা আক্রান্ত। নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো যে 0 আছে। এই ডাটা সেটের নিচে গেলে এখানে জাস্ট 5টা ডাটা লোড করছি আমরা, মাত্র 5টা ডাটা। আর ডাটা লোড করলে দেখতে পাবো যে 0 আছে। যাদের 0 আছে তার মানে হচ্ছে পার্কিনসন ডিজিজ নাই বা সাধারণ মানুষ, ঠিক আছে। আর এই বাকি যে ডাটা হাবিজাবি দেখতেছেন এগুলো সবই হচ্ছে ভোকাল কর্ডের ফ্রিকোয়েন্সি ডাটা। ওরা বিভিন্ন ভাবে ডাটা নিছে, বিভিন্ন জায়গায় মাইক্রোফোন রেখে ডাটা নিছে, ঠিক আছে। আচ্ছা, সো এইটা দেখলাম প্রথম 5টা ডাটা দেখতে কেমন, এটার জন্য লিখতে হবে হচ্ছে df.head। শেষের 5টা ডাটা দেখতে হলে লিখতে হবে df.tail। শেষের 5টা ডাটার ক্ষেত্রে দেখেন স্ট্যাটাসের ভ্যালুটা হচ্ছে 0.73 0.79 এরকম। এটার মানে হচ্ছে এই পারসনটার পার্কিনসন আসলে পুরোপুরি নাই, কিছুটা, মানে 70% 73% প্রোগ্রেস পার্কিনসনের। আর যার 1 তার মানে ওটা কনফার্ম পার্কিনসন ধরা পড়ছে। আর এগুলোর মানে হচ্ছে এগুলো 73 79 77% চান্স টু হ্যাভ পার্কিনসন। এবং এই প্রতিটা কলামের নামের মানে কি এইটা আসলে ক্যাগেলে যেখান থেকে ডাউনলোড করছেন এখানে বলা আছে, আপনারা এখান থেকে পড়ে নিতে পারবেন। ওইটা আমাদের মেইন উদ্দেশ্য না, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ডাটাগুলো কিভাবে ভিজুয়ালাইজ করা যায় সেটা। সো df.head আর df.tail দিয়ে আমরা ডাটাগুলো শুরুর 5টা এবং শেষের 5টা স্যাম্পল দেখলাম। স্যার জিটার কি? জিটার হচ্ছে একটা হিসাব আর কি, এগুলো হচ্ছে ক্যালকুলেশন করে। অ্যাকোস্টিক ফিচার। এখানে বেশ কয়েকটা ফিচার আছে। জিটার হচ্ছে গিয়ে এই গিটারের কোনো কিছু স্যার? জিটার হচ্ছে গিয়ে গিটারের অ্যাকোস্টিক কিছু নোডের নাম আছে। না ওইটার সাথে এটা গিটারের যে ভয়েস, মানে গিটারের তো একটা কম্পন দেখি তো ওইটার নাম দেওয়া হয়েছে। ভোকাল কর্ডেরও জিটার আছে, সীমার জিটার, এগুলো সব ভোকাল কর্ড যেসব জিনিস কম্পিত হয় সবগুলোরই আছে। আচ্ছা, সো এরপর আমরা আমাদের ডাটা সেটের অবস্থা দেখার জন্য একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে df.info। df.info লিখলে আমাদের যেটা শো করবে, আমাদের বেস কয়েকটি ইনফরমেশন শো করবে আমাদের ডাটা সেট নিয়ে।
ডেটা সেটের এন্ট্রি আছে হচ্ছে 1195টা ডাটা। 1195টা ডেটা মানে কি 1195টা রো আছে, ঠিক আছে। কলাম আছে কয়টা? কলাম আছে হচ্ছে এই যে একটু নিচেই গেলেই দেখতে পাবেন যে আমাদের কলাম কয়টা আছে, 24টা 0 থেকে 23টা, 24টা কলাম দেখে বোঝা যাচ্ছে। এর ভেতরে প্রতিটা কলামে কি পরিমাণ ডাটা আছে সেটা দেখা যাচ্ছে। প্রতিটা কলামে সবগুলা ডাটায় 1195টা আছে প্রতিটা কলামে, ঠিক আছে। নন নাল কাউন্ট এগুলা হচ্ছে সবগুলাই নন নাল ভ্যালু, মানে কোনো নাল ভ্যালু নাই। এবং ডাটা ডি টাইপ মানে ডাটা টাইপ আছে হচ্ছে অবজেক্ট দিয়ে বোঝায় স্ট্রিং, ঠিক আছে। এখানে অবজেক্ট দিয়ে নরমালি বোঝাচ্ছে হচ্ছে স্ট্রিং টাইপ ডাটা। আর বাকিগুলো সব হচ্ছে ফ্লোট 64 মানে হচ্ছে 64 বিটে ফ্লোট ভ্যালু আছে। স্যার যদি কোনো ভ্যালু না থাকতো তখন কি আমাদের ওটা ফালাই দিতে হতো? হ্যাঁ, নাল থাকলে নাল ভ্যালু ইম্পুটেশন করা লাগে। ইম্পুটেশন মানে হচ্ছে ওই ভ্যালুটাকে হয় এভারেজ একটা ভ্যালু বসিয়ে দিতে হয় অথবা রো শুদ্ধ ডিলিট করে দিতে হয়। স্যার এখান থেকে একটা রো ডিলিট করে রাখবে। হ্যাঁ সবই দেখাবো। আচ্ছা, নেক্সট হচ্ছে df ডট ডেসক্রাইব। df ডট ডেসক্রাইব df ডট ডেসক্রাইব দেওয়ার পরে আমাদের প্রতিটা কলামের কিছু ইনফরমেশন আমরা পাই। df ডট ডেসক্রাইব কি ইনফরমেশন পাই? প্রতিটা কলামে, যেমন এটা হচ্ছে প্রথম কলামে আমাদের ডাটা আছে কয়টা, ডাটা কাউন্ট কত, 11,1195টা ডাটা কাউন্ট। মিন ভ্যালু কত, মানে এই কলামের এভারেজ ভ্যালুটা কত। এভারেজ ভ্যালু কত? এভারেজ হচ্ছে 154। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 17। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে বাকি যে ভ্যালুগুলো আছে এগুলা মিন ভ্যালুর চেয়ে কতখানি দূরে আছে। সো মিন ভ্যালুর চেয়ে 17 ইউনিট দূরে আছে। এই ভ্যালুটা আরো দূরে আছে, এটা হচ্ছে 37 ইউনিট। বোঝা যাচ্ছে? মানে এইটা যদি হয় আমার মিন ভ্যালু, বাকি ভ্যালুগুলো ধরেন এভারেজে 17 ঘর দূরে আছে, ঠিক আছে। এভারেজে 17 ঘর দূরে আছে, যেটা এক পয়েন্টটা হচ্ছে 37, মানে হচ্ছে এই ভ্যালু, এটা যদি মিন ভ্যালু হয় এটা আসলে অনেক দূরে আছে বাকি ভ্যালুগুলো মিন ভ্যালুর চেয়ে। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যত বেশি আমার ভ্যালুর স্প্রেড তত বেশি, ঠিক আছে। মানে ডাটাগুলো কত ডাইভার্স ডাটা, এক জায়গায় ওটা নিয়ে কাজ করা একটু কঠিন। মানে মেশিন লার্নিং মডেলে ওটা ফিট করতে একটু কষ্ট হয়, প্যাটার্ন ধরো পাওয়া যায় না। তারপর হচ্ছে মিন ভ্যালু, মিনিমাম ভ্যালু কত। মিনিমাম ভ্যালু হচ্ছে 88.33। 25% ভ্যালু আছে যেটা হচ্ছে 150 এর মধ্যে। 25% ভ্যালু কার মধ্যে? 150 এর মধ্যে। 50% ভ্যালু হচ্ছে 154 এর মধ্যে। 50% ভ্যালু আছে 154 এর মধ্যে এবং 75% ভ্যালু আছে 157 এর ভেতরে। 157 একটা নাম্বার, এই নাম্বারের ভেতরে 75% ভ্যালু আছে। ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 260। বোঝা যাচ্ছে? সো আমরা বেশ কয়েকটা ডাটা এখান থেকে আমরা পেতে পারি। স্যার ভেরিয়েন্স জানো কি স্যার? স্ট্যান্ডার্ড ভেরিয়েন্স মানে হচ্ছে গিয়ে ডাটার ভ্যারি কতখানি করে একটা ডাটা থেকে আরেকটা কলাম, একটা কলাম থেকে আরেকটা কলাম ভ্যারিয়েন্স। এই মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যারিয়েন্স এটা হচ্ছে আপনাদের নেক্সট থিওরি ক্লাসে আমি পড়াবো, এখানে আমি ইন ডিটেইলস আলোচনা করব। এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যারিয়েন্স এগুলো সবই হচ্ছে আপনার ডাটার স্প্রেড কতখানি, কতটা ছড়ানো, এটা বোঝার জন্য। আচ্ছা, এরপর হচ্ছে আমরা চেক করব কোনো নাল ভ্যালু আছে কিনা।
সো নাল ভ্যালুর জন্য আমরা দেখব df ডট ইজ নাল ডট df ডট ইজ নাল ডট সাম। এটা দিয়ে আমরা চেক করতে পারবো কোনো নাল ভ্যালু আছে কিনা। দেখেন তো নাল ভ্যালু আছে নাকি। যদি কোনো নাল ভ্যালু থাকতো বা যদি কোনো ঘর ফাঁকা থাকতো এইখানে আমাদের একটা নাম্বার চলে আসতে হয়। এগুলা হচ্ছে একটা ডাটা সেট চেক করার জন্য বেসিক কোড। আস্তে আস্তে আমরা যাই। নেক্সট হচ্ছে df ডট কলামস। নেক্সট হচ্ছে df ডট কলামস, এস আছে। এটা দিলে কলামের নামগুলো শো করবে, কি কি কলাম আছে এগুলো শো করবে। সিমিলারলি কি df ডট রো দিয়ে করতে হবে? না দিয়ে দেখেন মনে হয় না। রোজ df ডট রোজ দিলে দেখা যাবে, যায় না। অ্যাকচুয়ালি আমরা রো ওইভাবে দেখি না, আমরা রো দেখি ভিজুয়ালাইজ করে। আচ্ছা, রো তো অনেকগুলো হইতে পারে। রো 1100টা, সো এটা ওইভাবে দেখা সম্ভব না, আমরা ভিজুয়ালাইজ করব। ওকে, সো আমরা এবার একটু ভিজুয়ালাইজেশনে চলে যাই। আমরা লিখবো হচ্ছে df ডট হিস্ট, এটা হচ্ছে হিস্টোগ্রাম তৈরি করব। ফিক্স সাইজ ইজ ইকুয়াল টু 20,15। ফিক্স সাইজ মানে হচ্ছে এটা হচ্ছে কি উইডথ, এটা হচ্ছে হাইট। এটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। কলামের পরে, হ্যাঁ কলামের উপরে আর কিছু লিখবেন। স্যার এতগুলো হিস্টোগ্রাম এখানে হচ্ছে ছোট 24টাই আছে না, 23টা আছে। আচ্ছা, সো হিস্টোগ্রামে আসলে আমরা কি বুঝতেছি? এই হিস্টোগ্রাম দেখে আসলে আমরা কি বুঝতেছি? এই হিস্টোগ্রাম দেখে বুঝতেছি যে প্রথম যে কলামটা ছিল ওই কলামের ম্যাক্সিমাম ডাটা হচ্ছে 150 রেঞ্জে আছে। দেখেন প্রায় 800টার কাছাকাছি ডাটা আছে। কার কাছে? এই যে 800টার কাছাকাছি ডাটা আছে হচ্ছে 150 এর মধ্যে। এই যে 150, এই ডাটাটা আছে হচ্ছে প্রায় 800 এর কাছাকাছি। পরেরটার ক্ষেত্রে দেখেন যে 200 একটু কম। এই ডাটাটা আছে হচ্ছে 200 কম কত? এটা হচ্ছে 160-70 এরকম হবে। 160 থেকে 70 এর ডাটা আছে কত? 600 পার হয়ে গেছে, 680, 70-80 হবে এরকম। সো এইখান থেকে আমাদের কোন ডাটার পরিমাণ বেশি, কোন ভ্যালুটার পরিমাণ বেশি সেটা এখান থেকে বোঝা যাচ্ছে। তো এখান থেকে দেখা যাচ্ছে 150টা বেশি, 200টার পরিমাণ বেশি। এটার ক্ষেত্রে 130-30 এরকম কিছু একটা, এটার পরিমাণ বেশি। এইটার ক্ষেত্রে হচ্ছে 0.3 এর পরিমাণটা অনেক বেশি। ঠিক আছে, এরকম কিছু জিনিস এখান থেকে দেখা যাচ্ছে যে কোন ডাটার পরিমাণ কত। আচ্ছা, নেক্সট আমরা একটা পেয়ার প্লট তৈরি করব, sns.pair plot। এখন এখানে সমস্যা হচ্ছে যে আমরা যদি
24টা কলামের জন্যই তৈরি করি, এটা দেখে কিছু বোঝা যাবে না। সো আমরা এটাকে ন্যারো ডাউন করে মাত্র প্রথম 6টা কলাম নিয়ে করার চেষ্টা করব, ঠিক আছে? সো df ডট ilock মানে হচ্ছে ডাটা ফ্রেমের লোকেশন, কত থেকে কত নিব, 0 থেকে 6 নিব, সরি কমা 0 বলেছে না is2 কমা 0 is2 6। এবার ঠিক আছে, স্যার এটা কি স্ট্রিং স্লাইসিং? এটা স্ট্রিং স্লাইসিং না ডাটা সেট স্লাইসিং, মানে এটা তো আসলে একটা ডাটা ফ্রেম, এটা তো স্ট্রিং। এটা হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে এখানে এইটা দিয়ে বোঝা যাচ্ছে এটা স্লাইসিং করব আমরা কত থেকে কত, 0 থেকে 6 নাম্বার কলাম পর্যন্ত রাখবো, বাকিটা বাদ দিয়ে দেবো। 0 থেকে 6 নাম্বার কলাম পর্যন্ত দিচ্ছি আমরা, ঠিক আছে? এসএনএস কি স্লাইসিং এর জন্য কাজ করে? না না, এসএনএস টা হচ্ছে প্লট ড্র করার জন্য, স্লাইসিং এর জন্য কাজ করে এই যে এইটুকু df.ilock, এইটুকু হচ্ছে স্লাইসিং এর কাজ করে। এসএনএস হচ্ছে সিবর্ন নামে একটা প্লট এনভায়রনমেন্ট, যেটা হচ্ছে আপনাদের দেখবেন একটু সময় লাগবে এটা আসতে। মানে স্যার এখানে দুইটার ভিতরে কম্পেয়ার করে তারপরে ভ্যালুগুলো পেয়ার করো। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার এই যে দেখেন এরকম আসছে, এখানে অ্যাকচুয়ালি 5টা ফিগার আসছে, দেখেন তো 5টা ফিগার আসছে। 5টা কেন আসছে? আমরা তো দিছি 0 থেকে 6, তাই না? 0 1 2 3 4 5, সো টোটাল 6টা আসার কথা। 0 থেকে 6 মানে 6 আগ পর্যন্ত আসে আর কি, টোটাল 6টা আসার কথা, আসছে 5টা। কারণ হচ্ছে প্রথম কলামটা ছিল নেম হচ্ছে নাম্বার টাইপ ডাটা না, আপনারা একটু উপরে গেলে কলাম নেম রাইট, সো দিস ডাটা ইজ নট নাম্বার। সো নাম্বার টাইপ ডাটা আসলে প্লট করা যায় না, মানে নাম্বার টাইপ ডাটা ছাড়া স্ট্রিং আসলে প্লট করা যায় না, নাম্বার হলে ওটাকে প্লট করা যায়। এই জন্য 5টা কলাম আসছে। এখন দেখেন এখানে আসলে কি আসছে, এইখানে হচ্ছে একটা কলামের সাথে আরেকটা কলামের সম্পর্ক আসছে, বুঝা যাচ্ছে? দেখেন এটা হচ্ছে MDVP জিটারের সাথে MDVP A4 একটা সম্পর্কের একটা কলাম। সো এইখান থেকে বোঝা যাচ্ছে যে এখানে বোঝা যাচ্ছে এই যে এইটা একটু দেখেন, এইটা হচ্ছে MDVP জিটার ABS এর সাথে MDVP জিটার পার্সেন্টেজ, এটার একটা কলাম। এটা চেক করলে এটা বুঝতে অনেক সহজ। কেন? এটা চেক করলে বোঝা যাচ্ছে যে MDVP জিটার এর ভ্যালু যত বাড়তেছে এই কলামের ভ্যালু তত কি করতেছে, বাড়তেছে। মানে জিটার এর ভ্যালু যত বাড়তেছে পার্সেন্টেজের ভ্যালু তত কি করতেছে, বাড়তেছে। কারণ এটা হচ্ছে জিটারেরই পার্সেন্টেজ ভ্যালু। তো একটা কলামের সাথে আরেকটা কলামের সম্পর্ক দেখাচ্ছে, বুঝছেন? x/y এর সম্পর্ক। এইখানেও একটা কলাম আছে, এই যে দেখেন ডাটাগুলো এখানে কেমন দেখছেন, এটা হচ্ছে MDVP FL এর সাথে MDVP জিটারের সম্পর্ক। এখানে ডাটাগুলো আসলে এক জায়গায় ক্লাস্টার হয়ে গেছে, এইখানে ডাটাগুলো ক্লাস্টার হয়ে গেছে, এখানে ক্লাস্টার হয়ে গেছে, এইখানে আবার ডাটাগুলো এই যে দেখেন বাড়তেছে। সো আপনার কোশ্চেন হইতে পারে যে স্যার এই প্লটগুলো তো করলাম, করে এটা আমি কি বুঝলাম এখান থেকে?
প্লটগুলো করে আমরা বুঝলাম যে কার সাথে কেমন সম্পর্ক। সো এইটা দেখে এই যে দেখেন এই প্লটটা এই ভ্যালুটা বাড়ার সাথে সাথে এই ভ্যালুটাও কি করতেছে, বাড়তেছে। তার মানে এইটার সাথে এই কলামের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, একটা বাড়লে আরেকটা বাড়ে, সমানুপাতিক। আরেকটা জিনিস আমরা বুঝতে পারি যে এই কলামের ক্ষেত্রে আমরা কোন মেশিন লার্নিং মডেল ইউজ করতে পারবো। এইটার ক্ষেত্রে আমরা যদি একটা লিনিয়ার রিগ্রেশন মডেল ইউজ করি তাহলে আমরা একটা দাগ এভাবে টেনে প্রেডিকশন করতে পারবো, ঠিক আছে। এটা থেকে কোন মডেলটা, কোন মেশিন লার্নিং মডেল ইউজ করতে পারবো এটা আমরা বুঝতে পারি। তো মেশিন লার্নিং মডেল নিয়ে যেহেতু আপনাদের এখনো ধারণা নাই, ওটা আমি এখনো বলতেছি না, কিছুদিন পরে আপনারাই বুঝতে পারবেন যে এই ফিগার দেখে আমরা কিভাবে চুজ করব which machine learning model is the best, ঠিক আছে। আর একটা জিনিস দেখেন এখানে যে কলামগুলো তার সাথে তার কম্পেয়ার করতেছে, যেরকম এটা হচ্ছে MDVP A4 সাথে এইখানে হচ্ছে MDVP A4। সো এই যে ফিগারটা এটা বেসিক্যালি হচ্ছে MDVP A4 সাথে MDVP A4। এটা বোস কালার শেড। সো এইটা হচ্ছে বুলস কলিভার, মানে হচ্ছে এইটা হচ্ছে গিয়ে কোন অ্যামাউন্টের ডাটা সবচেয়ে বেশি আছে এটা এখানে হিস্টোগ্রাম আকারে প্লট করা আছে। কোন অ্যামাউন্টের ডাটা দেখেন এই ডাটাটা সবচেয়ে বেশি আছে। সো এই বরাবর আপনারা যদি নিচে নেমে যান তাহলে দেখতে হবে 150। সো এই বরাবর নিচে নেমে গেলে যে 150 এর আশেপাশের ডাটাটা আসলে সবচেয়ে বেশি আছে, এটা আমরা একটু আগেই দেখে আসছি। সো যার সাথে যার তুলনা ওই জায়গাটায় আসলে একটা হিস্টোগ্রাম আকারে দেখাচ্ছে যে কোন টাইপের ডাটা বেশি আছে। তো এইসব আসলে কি কাজে লাগে, এইসব আসলে কাজে লাগে হচ্ছে আপনারা যখন বিজনেসে প্রচুর পরিমাণে কাজে লাগে এই ডাটাগুলো। যারা ট্রেডিং এর কথা শুনছেন না, ট্রেডিং এর ক্ষেত্রে কাজে লাগে। ওরা হচ্ছে এই ডাটার প্যাটার্ন দেখে নেক্সট ট্রেডিং এর সময় এটা করবে, সাবমিট বাই করবে না সেল করবে, এইটা ও হচ্ছে এই ডাটাগুলো দেখে বুঝে। সো এই ডাটাগুলো আসলে দেখতে বুঝুন লাগলেও আসলে অনেক ইনফরমেশন আছে যেগুলো আমরা এখন বুঝি না, আস্তে আস্তে বুঝাবো আর কি আপনাদের। ওকে, লাস্টে আমরা আজকে আর একটা মাত্র কোড দেখবো, কোড দেখে আমরা নেক্সট ক্লাসে আর একটু ইন ডেপথ যাবো আর কি। আজকে তো ফার্স্ট টাইম, আজকে আমরা লাস্ট একটা দেখবো, সেটা হচ্ছে কোন কলামটার দাম সবচেয়ে বেশি এটা আমরা দেখবো। মানে কোন কলামটা আসলে ডিরেক্ট পার্কিনসনের সাথে কানেক্টেড, কোন কলামটা, মানে 23টা কলাম তো আমি করছি, ডাটা নিছি, 23টা কলামের তো দরকার নেই, কোনো না কোনোটা তো ডিরেক্টলি কানেক্টেড পার্কিনসনের সাথে। তো সেইটা আমরা একটু বের করার চেষ্টা করব। সো প্রথমে আমরা যেটা করব যে নেম নামের কলামটাকে ড্রপ করে দিব, কারণ নেম নামের কলামে কোনো ভ্যালু আর কি ইম্পর্টেন্ট ভ্যালু নাই। নেম নামের কলাম কোনো ইম্পর্টেন্ট ভ্যালু হোল্ড করে না, সো এটা আমরা ড্রপ করে দিব। সো df.drop, এখানে লিখলাম নেম, অ্যাক্সিস 1 মানে হচ্ছে পুরা কলামটাকে আমরা ড্রপ করে দিব। ইন প্লেস ইজ ইকুয়াল টু ট্রু মানে হচ্ছে এটা ড্রপ করে দেওয়ার পর ডাটা ফ্রেমটা আপডেট হয়ে নতুন ডাটা ফ্রেম যেটা হবে সেটার মধ্যে নেম নামে কিছু থাকবে না, ঠিক আছে। ইন প্লেস ইজ ইকুয়াল টু ট্রু মানে হচ্ছে ডাটা ফ্রেমটা আপডেট হয়ে যাবে, আর ইন প্লেস ফলস মানে হচ্ছে ডাটা সেটটা পার্মানেন্টলি ডিলিট হবে না, মানে জাস্ট এই কলামের জন্য ডিলিট হবে, বাট পরবর্তী সময় আমরা এটা ইউজ করতে পারব। সো ইন প্লেস ট্রু মানে আমরা পুরো পার্মানেন্টলি ডিলিট করে দিলাম, মানে পুরো কলামটাই ডিলিট হয়ে যাবে। অ্যাক্সিস 1 মানে হচ্ছে পুরো কলামটাই ড্রপ হয়ে যাবে।
আচ্ছা, সো একটা কলামের সাথে আরেকটা কলামের সম্পর্ক দেখার জন্য যে কোডটা ব্যবহার করতে হয় তার নাম হচ্ছে কোরিলেশন। কোরিলেশন বলে এটাকে, ঠিক আছে? তো আমরা লিখবো হচ্ছে df.core, কার সাথে কোরিলেশন চেক করব, সরি এখানে না, বাইরে। df.core কার সাথে চেক করব? স্ট্যাটাসের সাথে। স্ট্যাটাস মানে কি? পার্কিনসন আছে নাকি নাই। এই কলামটার সাথে আমরা বাকি কলামগুলোর সম্পর্ক চেক করব। সো স্ট্যাটাসের সাথে কোরিলেশন চেক করব। তারপর লাস্টের কলামের ভ্যালুগুলোকে সর্ট করব। আমি যা লিখছি এটা লেখেন, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। আমরা কোরিলেশন চেক করছি হচ্ছে স্ট্যাটাস ভ্যালুর সাথে। স্ট্যাটাস ভ্যালুকে আমরা সর্ট করলাম, মানে 0 আর 1 কে সর্ট করে ফেললাম। স্ট্যাটাস ভ্যালু হচ্ছে 0 আর 1 ভ্যালু ছিল, পার্কিনসন আছে আর নাই, তো ভ্যালুগুলোকে আমরা সর্ট করে ফেললাম। সর্ট করে ফেলে তারপর প্লট করলাম হচ্ছে বার প্লট করলাম। -1 না, -1 মানে হচ্ছে স্ট্যাটাসের যে লাস্ট, মানে স্ট্যাটাস কলামটাকে আমরা সর্ট করতেছি। -1 মানে হচ্ছে লাস্টেরটা, -1 ইন্ডেক্স হচ্ছে স্লাইসিং না স্যার? এটাও স্লাইসিং। এটা অ্যাকচুয়ালি সর্ট না করলে ভ্যালুটা একটু উল্টাপাল্টা আসে, এই জন্য সর্ট করা লাগবে। এটার পরে আপনাদের একটা এরকম একটা গ্রাফ আসবে। এই গ্রাফে অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাবেন যে কোন কলামের ভ্যালুটা বেশি ইম্পর্টেন্ট, পার্কিনসন হবে কি হবে না এটার সাথে। কোন ভ্যালুটা ইম্পর্টেন্ট এইটা দেখলে বুঝতে পারবেন। এখানে স্প্রেড 1 নামে যে কলামটা ছিল, এই কলামটা দেখে আপনি ডাইরেক্ট বলতে পারবেন পার্কিনসন হবে নাকি না। এই যে এটা হচ্ছে সবচেয়ে, এটা হচ্ছে স্ট্যাটাসের সাথে স্ট্যাটাস কলাম। তো যার সাথে তার সম্পর্ক তো হাই থাকবে, আমার সাথে আমার সম্পর্ক তো হাই থাকবে। আমার সাথে এইটার সম্পর্ক কেমন? 0.5 এর বেশি। সো এইটা দেখে বোঝা যাচ্ছে যে কোন ভ্যালুগুলো, এই যে সর্ট করছি না, সর্ট করে অ্যাকচুয়ালি এই যে এটা সিরিয়ালি বসেছে, ঠিক আছে? এটাই হচ্ছে সর্টের কাজ। এই সর্টটা করে এই সিরিয়ালটা বানাইছি। এটা যদি না করতেন তাহলে এটা নিচে নিচে আগে করে নিতে হবে। স্প্রেড 1 এর ভ্যালু দেখে আমি ডাইরেক্ট বলতে পারবো যে ওই মানুষটার পার্কিনসন আছে কি নাই। তারপরে হচ্ছে স্প্রেড 2, তারপরে ইম্পর্টেন্ট ভ্যালু দেখেন এমডিভিপি এপিকিউ, এই ভ্যালুটা। আচ্ছা, আর লাস্টের দিকে কিছু ভ্যালু আছে, এই ভ্যালুগুলোর সাথে আসলে পার্কিনসনের সম্পর্ক সবচেয়ে কম। সো এগুলা নেগেটিভে চলে গেছে, বোঝা যাচ্ছে? ইটস লাইক ফিজিক্সের সমানুপাতিক ব্যস্তানুপাতিক, ঠিক আছে? এটার সাথে এটা সমানুপাতিক সম্পর্ক, এগুলোর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ভ্যালু উল্টা দিকে যায়, বোঝা যাচ্ছে? একটা কমলে আরেকটা বাড়ে, একটা বাড়লে আরেকটা কমে। সো এই রিলেশনটা আমরা এখান থেকে দেখতে পারলাম। এই রিলেশনটা বুঝতে পারছি তো? স্যার রিলেশন বুঝছি, ওই যে নম্বর লাইনটা আরেকবার বলেন। এটা এটা হচ্ছে গিয়ে কোরিলেশন চেক করতেছি কার সাথে? স্ট্যাটাস। স্ট্যাটাসের সাথে। এখানে আপনি অন্য কোনোটা দিলে তার সাথে কোরিলেশনটা চেক করবে। সো কোরিলেশনটা চেক করতেছি, ওইটা লাস্টের ভ্যালুটা এই যে লাস্টে রাখলাম, এই যে এটা স্ট্যাটাসটাকে আমরা লাস্টে রাখলাম। রাখার পর ডট সর্ট ভ্যালুস মানে হচ্ছে বাকি ভ্যালুগুলোকে আমরা সর্ট করলাম। না হলে এই যে দেখেন এই ভ্যালুটা কিন্তু একদম মাইনাস থেকে সর্টিং করে তারপর প্লটটা তৈরি করছে। মানে প্রথমে কি সবচেয়ে কম, তারপর আরেকটু বেশি, আরেকটু বেশি, আরেকটু বেশি, এইভাবে। এই সর্টটা না করলে এটা হয়তো র্যান্ডমলি আসতো, কলাম ওয়াইজ আসতো। কলাম ওয়াইজ আসতো, তখন জিনিসটা দেখে আসলে এরকম উঁচা নিচা দেখা যেত। এই জন্য সর্ট করছি, তারপর
বিভিন্ন টাইপের প্লট করা যায়। বক্স প্লট আছে, বার প্লট আছে। সো আমরা এখানে বার দিছি, এখানে আরো একটা প্লটের টাইপ আছে। এটা হচ্ছে প্লটের টাইপ, এটা হচ্ছে বার। তারপর তো পিএলডি ডট শো তো শোই, আর নেম যেহেতু কাজে লাগে না, নেমটাকে আমরা আগেই বাদ দিয়ে চলে আসছি। ঠিক আছে, আপনারা এটা নিয়ে না এক্সপেরিমেন্ট করে দেখেন, দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, সো আজকে এই পর্যন্তই থাকবে। একটা কথা বলি, নেক্সট ক্লাসে আমি আবার এখান থেকে শুরু করব। যে গুগলে ঢুকছেন, আপনাদের যেটা হয় যে ভুলে যান যে স্যার কোন মেইলে যে ঢুকছিলাম মনে নাই, পরের দিন আবার খুঁজে পান না। তো এই জন্য আপনারা একটু মনে করে দেখেন। আমরা নেক্সট ক্লাসে এখান থেকে আবার শুরু করব, ঠিক আছে? সবাই কোড বেশি কঠিন না, সবাই একটু চেক করলেই বুঝে যাবে না। এক্সপেরিমেন্ট করেন এটা নিয়ে, যেটু কোড আছে এক্সপেরিমেন্ট করেন, দেখবেন যে ক্লিয়ার হয়ে যাবে। এই যে মজার কথা হচ্ছে, কোলাবে এক্সপেরিমেন্ট করার একটা মোড আছে, আপনারা কি জানেন? কোলাবে এক্সপেরিমেন্ট করতে চাইলে ফাইল লিখে ওপেন ইন প্লেগ্রাউন্ড মোড, কোলাবে হচ্ছে ওপেন ইন প্লেগ্রাউন্ড মোডে যদি দেন, যেখানে দেখাবে দিস নোটবুক ইজ ইন প্লেগ্রাউন্ড মোড, চেঞ্জেস উইল নট বি সেভড। সো আপনি যদি আপনার কোডটা প্লেগ্রাউন্ড মোডে ওপেন করেন, করে আপনি যা খুশি তাই করেন, ওই কোড কখনো সেভ হবে না। সো আপনি এটা বন্ধ করে দিলে আবার আগের কোডেই ফিরে যাবে অটোমেটিক। দিস ইজ লাইক ইনকগনিটো। এটা সেকেন্ড বার রান করছেন না? সেকেন্ড বার রান করলে অ্যাকচুয়ালি প্রথমবার যখন রান করছেন, প্রথমবারই রান করছি না। এটা সেকেন্ড বার রান দিলে এই প্রবলেমটা হবে না। কারণ আপনার অলরেডি নেমটা ড্রপ হয়ে গেছে, আর আবার রান দিলেও নাম কি আর খুঁজে পাবেন। এখানে কি হচ্ছে নামটা আলাদা